স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর তলে আছেন। আরও একটা নতুন এপিসোড নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, এবং আজকের এপিসোডে আমি যে ঘটনাটি শোনাবো সেই ঘটনাটি আপনাদের ভালো লাগবে বলেই আশা করছি, কারণ ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রিয়াজ রাজ এবং তার ঘটনা আপনারা খুবই পছন্দ করেন। আজকে আমি আশা করব তার ব্যতিক্রম হবে না। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। চারদিক পুরো খুটখুটে অন্ধকার, হয়তো লোডশেডিং হয়েছে। মোস্তাক মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখল বিছানায় তার বন্ধু সালাউদ্দিন নেই। সালাউদ্দিনের নাম ধরে ডাকতে ডাকতে মোস্তাক গোটা জায়গাটা খুঁজে বেড়াতে শুরু করে। আশ্চর্য, কোথায় গেল ছেলেটা? বেডরুম আর বাথরুম চেক করা হয়ে গেছে, কোথাও বিন্দুমাত্র অস্তিত্ব নেই ওর। অন্যমনস্কভাবে এদিক সেদিক ফোনের আলো বোলাচ্ছিল মোস্তাক। হঠাৎ তার মনে হলো বারান্দার এক কোণায় সাদা মতো কিছু একটা পড়ে আছে। সেদিকে আলো ফেলতেই যে দৃশ্য প্রত্যক্ষ করল তা দেখে মোস্তাকের হাত থেকে ফোনটা সশব্দে খসে পড়ে। মাটিতে অসহায়ের মতো পড়ে আছে সালাউদ্দিনের নিষ্প্রাণ দেহ। গলায় গভীরভাবে বিঁধে রয়েছে একটা বিশাল আকার ভারী পেন্সিল। কাঠের মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে কোথাও কেউ নেই। আচমকা চোখের সামনে এমন ভয়াল দৃশ্য সহ্য করতে পারল না মোস্তাক। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে বন্ধুর মৃতদেহের পাশে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, কেমন আছেন? আমি রিয়াজ রাজ, ঠিকানা রামগঞ্জ, লক্ষ্মীপুর। ব্যবসায়িক কারণে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছি। এর আগে আমার পাঠানো ফকির জিন ঘটনাকে আপনারা যে উষ্ণ ভালোবাসা এবং স্বীকৃতির মোহরে বরণ করে নিয়েছিলেন, তার জন্য কৃতজ্ঞতা জানানোর মতো শব্দ ভাণ্ডার হয়তো আমার অভিধানে নেই। তবে বিশাল ওই ভালোবাসার জন্য আরও একটি ভয়ানক সত্য ঘটনা নিয়ে আজকের ইমেল লিখতে বসা। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালোবাসার পরশে সিক্ত হবে। আজকের ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার খুব কাছের বন্ধু সীমান্তর কাছ থেকে। বর্তমানে সে বাংলাদেশে পুলিশ সদস্যে কর্মরত আছে। আজ থেকে প্রায় 3 বছর পূর্বে বান্দরবনের কোনো এক দুর্গম প্রান্তরে তার পোস্টিং হয়েছিল। তখন এই ঘটনার একটি অংশ হয় সে। ভূত.কমে আমার পাঠানো ফকির জিন শোনার পর সীমান্ত আমায় এই ঘটনা শেয়ার করে। যেহেতু এই ঘটনার সাথে আইনের রক্ষক এবং অলৌকিকতার সংমিশ্রণ রয়েছে, তাই ঘটনার স্থান এবং চরিত্রগুলোর প্রকৃত নাম আমি ছদ্মনামের আবরণে ঢেকে দিয়েছি, এবং আপনাদের বোঝার সুবিধার্থে এই দীর্ঘ ঘটনা মোট 3 ভাগে লিখতে হবে আমাকে। প্রথম ভাগ শুনব বান্দরবনে থাকা কোনো এক ইকো রিসোর্টের কর্মীর মুখ থেকে। ওনার থেকে সীমান্ত আমায় যেভাবে বলেছে সেই প্রেক্ষাপটে আমি ঘটনাটি উপস্থাপন করছি। লেখায় অনিচ্ছাকৃত ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম ভাগ। সালাউদ্দিন ভয়
কিছুক্ষণের মধ্যেই মোস্তাকের নাক ডাকার প্রবল শব্দ আরম্ভ হলো। তবে সালাউদ্দিনের চোখে কিছুতেই ঘুম আসছে না। মাথার মধ্যে শুধুই ঘুরপাক খাচ্ছে মোবারকের সাবধান বাণী। কি বলে গেল ছেলেটা? কেনই বা বলল? মনটা কেমন যেন কু ডাকছে। অনেক এপাশ ওপাশ করেও দু চোখের পাতার এক করা গেল না। মনে স্বল্প নীল আলোর মধ্যেও ওই কাঠের বস্তুটা চকচক করছিল। ভয়ে হতবুদ্ধি হয়ে এক পা করে পিছু হটতে লাগলো। এবার মেয়েটা ওর নাগাল পাওয়ার জন্য দুহাত উঁচিয়ে পাগলের মতো এদিক সেদিক ছুটে বেড়াতে আরম্ভ করলো। হাতের কাঠের পেন্সিলটা থেকে থেকে ঝলসে উঠছে নাইট ল্যাম্পের দুর্বল নীলচে আলোয়। একটা শব্দ। সন্তর্পণে পেছনে সরতে গিয়ে
হঠাৎ সালাউদ্দিনের হাতে ধাক্কা খেয়ে একটা পিতলের ফুলদানি সশব্দে আছড়ে পড়েছে মাটিতে। মেয়েটি ঘাড় ঘোরালো সেই আওয়াজ লক্ষ্য করে, দৃঢ় পায়ে একটু একটু করে এগোতে আরম্ভ করলো সেই দিকে। ওই অলৌকিক রূপধারিণী, চোখ নাক মুখবিহীন প্রেত মূর্তিকে নিজের দিকে অগ্রসর হতে দেখে সালাউদ্দিনের মুখ দিয়ে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এসেছে, কিন্তু ও কিছুতেই নিজের পা দুটোকে নাড়াতে পারল না। ক্যামেরা মেয়েটির দিকে রেখেই চিৎকার করে বলল, কে আছিস, আমাকে বাঁচা। যেন কেউ মেঝের সঙ্গে ওর পা দুটোকে পেরেক দিয়ে ঠুকে দিয়েছে। মরিয়া হয়ে পালাতে গিয়ে সালাউদ্দিন হুমড়ি খেয়ে আবারও মেঝেতে পড়ল। মেয়েটা এখন অনেকটা কাছে এসে পড়েছে। মুহূর্তে লেপা মোছা মসৃণ ডিম্বাকৃতি মুখাবয়ব এখন ঠিক ওর সম্মুখে। শেষবারের মতো নিজের সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল সালাউদ্দিন, ডাকল মোস্তাককে। পর মুহূর্তেই একটা ঝকঝকে ফলা সবেগে নেমে আসে। মেয়েটা তার হাতের পেন্সিলটা বিদ্ধ করে দিয়েছে ওর গলায়। যন্ত্রণায় ছটফট করছে সালাউদ্দিন। ফোনটা পাশে রেখেই পড়ে যায়। সালাউদ্দিনের সে অমানসিক চিৎকার শুনে বিছানায় ধড়মড়িয়ে উঠে বসেছে মোস্তাক। এর পরের ঘটনা আপনারা শুনেছেন। সকালে পুলিশ এসে সালাউদ্দিনের লাশ উদ্ধার করে, কিন্তু খুঁজে পায়নি সালাউদ্দিনের মোবাইল ফোন। অনেক তদন্ত হবার পরেও খুনের রহস্য উন্মোচিত হয়নি। বাধ্য হয়ে পুলিশ ওই রিসোর্টকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। মোস্তাক যেদিন ফিরে আসবে সেদিন মোবারককে ডেকে বলে, জ্ঞান আমি সালাউদ্দিনের লাশ দেখে হারাইনি, ওর ফোনে ধারণকৃত ভিডিও দেখে হারিয়েছিলাম। আমি জানি ফোনটা তোমাদের কারো কাছে আছে, তবে এসব পুলিশকে না জানানোর মূল কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। সারা জীবন আমি নিজেই এসব কুসংস্কার বলে আখ্যা দিয়ে এসেছি। যাই হোক, এটা প্রথম ভাগ ছিল, এবং প্রথম ভাগে আমার একটা বিরাট প্রশ্ন ছিল যে সালাউদ্দিন যে মারা গেল, এটা তো সে এসে তার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারেনি, রাইট? তাহলে এটা জানলো কিভাবে? এখন বুঝলাম যে ভিডিও দেখে এটা বুঝতে পেরেছিলেন মোস্তাক যে কি ঘটনা ঘটেছিল, এবং সেটিকেই সাজিয়ে লিখেছেন আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন রিয়াজ রাজ তিনি। এই ছিল প্রথম ভাগ। পরবর্তীতে মোস্তাকের কাছ থেকে জেনেছে সীমান্ত। এবার শুরু করছি ঘটনার দ্বিতীয় অংশ। 5 মাস পর। হ্যালো, ইন্সপেক্টর
দিয়ে ঢাকা, আর বুনো মিষ্টি ফুলের গন্ধটা রহস্যময় করে তুলেছে পরিবেশটাকে। তিনি রেগে বললেন, তুই কি সেই খুনি? সামান্য একটা বাচ্চা মেয়ে খুন করেছে এতগুলো? সীমান্ত, কইরে তুই, দেখে যা খুনিকে। তার কথা শেষ না হতেই মেয়েটি হঠাৎ দ্রুত গতিতে ওনার দিকে মুখ ফেরালো। ইন্সপেক্টর যা দেখলেন তাতে তার শরীর হিম হয়ে গেল। মেয়েটির মুখটা স্বাভাবিক নয়, ঠিক যেন কেউ ধারালো ছুরি দিয়ে মুখটা তাকে চেষে দিয়েছে। এই বিভৎস দৃশ্য দেখে তার হাত থেকে মোবাইল ফোনটা পড়ে গেল সশব্দে। তিনি পালাতে চাইলেন, কিন্তু তার পা দুটো যেন গেঁথে গেছে মাটিতে। তিনি নড়তে পারলেন না। সেই পেন্সিলের ধারালো ফলাটা সবেগে ছুটে আসে। একটি তীক্ষ্ণ যন্ত্রণায় ওনার চোখ অন্ধকার হয়ে যায়। তিনি অনুভব করলেন তার শরীর থেকে উষ্ণ রক্তস্রোত বেরিয়ে যাচ্ছে। মোবাইল থেকে আসা একটানা রিংটোন নাজমুলের ঘুম ভেঙে গেল। সে তাড়াতাড়ি ফোনটা হাতে নিল। স্যার, স্যার, আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন, সব ফোর্স রেডি। কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে কোনো উত্তর নেই, শুধু একটা ক্ষীণ আর্তনাদ ভেসে আসছে। নাজমুল অস্থির হয়ে উঠল। স্যার, কিছু হয়েছে? সীমান্ত কোথায় স্যার? আমি এক্ষুনি আসছি। এদিকে অন্ধকার জিপের ভেতরে ইন্সপেক্টর ইসলামের নিথর দেহ পড়ে আছে, আর পাশেই সেই মুখবিহীন মেয়েটি দাঁড়িয়ে, তার হাতে সেই পেন্সিল। বাইরে তখনও বুনো ফুলের মিষ্টি গন্ধ ভাসছে। অমাবস্যার রাত। নাজমুল সাব ইন্সপেক্টর পদে কর্মরত। ইন্সপেক্টর জহুরুল ইসলামের মৃত্যুর পর তাকেই এই রহস্যময় কেসটির ভার নিতে হলো। ওপর মহল থেকে প্রচণ্ড চাপ আসতে থাকে। খুনের ধারাবাহিকতা থামাতে হবে যে কোনো মূল্যে। কিন্তু কিভাবে? খুনির কোনো চিহ্ন নেই, তার পরিচয় অজানা। সে নারী না পুরুষ, কিশোর না বৃদ্ধ, কিছুই পরিষ্কার নয়। শুধু একটি জিনিস নিশ্চিত, খুনের অস্ত্র একটি পেন্সিল। সীমান্তকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে সে জানায়, স্যার, আমি ওয়াশরুমে ছিলাম, বেরিয়ে এসে দেখি জহির স্যারের রক্তাক্ত দেহ গাড়িতে। স্যারকে এমন অবস্থায় দেখে জ্ঞান হারাই আমি, তবে আশেপাশে কাউকে দেখিনি। এখানে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে পুলিশ অফিসার যেহেতু মারাই গেছেন, তিনি তার অভিজ্ঞতার কথা কিভাবে বললেন। আমিও এই পর্যায়ে এসে, অর্থাৎ এতদূর পরে কনফিউশন হওয়ার কারণে রিয়াজ রাজকে ফোন করি এবং তার কাছ থেকে জেনে নেই কিভাবে এই ঘটনাটি অন্যরা জানতে পারল। সেটা রিয়াজ রাজ পরে পরিষ্কার করেছেন। দেখা যাক কতটা পরিষ্কার হয় আপনাদের কাছেও। কোনো রকমে এড়িয়ে যাওয়ার নাজমুল তার টিমকে বলল, দ্রুত চলো, লামায় অলরেডি খুন হয়ে গেছে। অমাবস্যার নিকোষ কালো রাত, আকাশে চাঁদ নেই, টিম টিম করে তারারা জ্বলছে, আর নিভে গেল কোনো এক জীবনের জ্বলন্ত প্রদীপ। লামার চেকপোস্টে পৌঁছে নাজমুল দেখল
পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল ঘিরে রেখেছে। চারপাশে উৎসুক জনতার ভিড়, সবার চোখ মুখে ভয়। নিহত ব্যক্তির দেহ মাটিতে, গলায় সেই পরিচিত কাঠের পেন্সিলটা বিঁধে আছে, চারপাশে বুনো ফুলের মিষ্টি গন্ধ। কনস্টেবল শওকত বলল, স্যার, লোকটা সম্ভবত একটা ফেরিওয়ালা, এখানে কাছাকাছি কোনো একটা গ্রামের বাসিন্দা। নাজমুল বলল, কেউ কিছু দেখেছে? না স্যার, এই সময় এখানে লোকজনের আনাগোনা কম থাকে। রাত বিরেতে কেউ সাধারণত বের হয় না, বিশেষ করে এই অমাবস্যার রাতে। নাজমুল গভীর চিন্তায় ডুবে যায়। প্রতি অমাবস্যায় এই খুন, একই ধরনের অস্ত্র, বুনো ফুলের গন্ধ। এই খুনি কি আসলে কোনো সাধারণ মানুষ, নাকি অন্য কিছু, কোনো অতিপ্রাকৃত শক্তি? পরের কয়েকদিন নাজমুল একটানা এই কেস নিয়ে কাজ করতে লাগলো। সুন্দরবনের আশেপাশের গ্রামগুলোতে গিয়ে সে খোঁজ খবর নিতে থাকে। বিভিন্ন লোককথা ও জিনের গল্পগুলো সে মনোযোগ দিয়ে শোনে, কিন্তু এর কোনোটি এই রহস্যময় খুনের সাথে পুরোপুরি মিলছে না। কিছু গল্পে মুখবিহীন সত্তার কথা থাকলেও তাদের পেন্সিলের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবেই একজন প্রবীণ মৌলানা সাহেবের সাথে দেখা হয় নাজমুলের। তিনি বহু বছর ধরে এই অঞ্চলের মানুষের ধর্মীয় ও সামাজিক রীতিনীতি সম্পর্কে জ্ঞান রাখেন। নাজমুল তাকে সব খুলে বলে। তিনি নাজমুলকে বলেন, কিছু কিছু জিন আছে যারা অতৃপ্তির কারণে এইভাবে বিচরণ করে, তাদের বিশেষ কিছু চিহ্ন থাকে। নাজমুল আগ্রহী হয়ে বলে, বিশেষ চিহ্ন? হ্যাঁ, এই বুনো ফুলের গন্ধ, মুখবিহীন অবয়ব, এ হয়তো তাদেরই চিহ্ন। এরা এমন জিন যারা অপূর্ণতার কারণে ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে। আর এই পেন্সিল, এটিও হয়তো কোনো প্রতীক হিসেবে দেখাচ্ছে। হয়তো পেন্সিলের সাথে সম্পর্কিত কোনো ঘটনা রয়েছে। হুজুর, হয়তো হয়তো বললে আমি কিভাবে কি করব? আমি মুসলিম, জিন জাতির উপর আমার বিশ্বাস আছে, কিন্তু চলমান ঘটনার সাথে তাদের সম্পর্ক আসলে কি আছে? মৌলানা সাহেব মাথা নাড়লেন। আমি নিশ্চিত নই বাবা, তবে যদি তাই হয় তাহলে এর সমাধান মানুষের ক্ষমতার বাইরে। এক্ষেত্রে দোয়ার ইবাদত ছাড়া কোনো উপায় নেই। নাজমুল হতাশার সাথে মাথা নাড়ল। সে একজন পুলিশ অফিসার, তার কাজ যুক্তি আর প্রমাণের ভিত্তিতে অপরাধীকে ধরা। অলৌকিকতার ওপর ভরসা করে এগিয়ে যাওয়া তার পক্ষে কঠিন, কিন্তু কোনো যুক্তি বা প্রমাণ কাজ করছে না। দ্রুত খবর নিতে নিতে নাজমুলের হাতে আসে এক বিশেষ তথ্য, যা অনেকের বলা ঘটনার সাথে মিলে যায় বারবার। নাজমুল অনেকটা নিশ্চিত হয়ে যায় এই কেসের সাথে খুনের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এখানে শেষ হলো ঘটনার দ্বিতীয় ভাগ। এবার তৃতীয় এবং শেষ ভাগ লিখছি। সীমান্তের কাছে যখন শেষের অংশটি শুনলাম, তখন অমিত দাদার নামটা সে বলে। সাথে সাথে আমি অমিত দাদাকে কল দিতে বলি। ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী পূর্বের ন্যায় আমি এটিকেও ধারাবাহিকতার সাথে মিলিয়ে লিখছি। কচিকাঁচাদের জঙ্গলের সমস্ত
আনাচে কানাচে সবকিছু চেনেন। আমার একটি বিশেষ প্রয়োজন আপনার সাহায্যের। আপনি কি একবার আমার সাথে দেখা করতে পারবেন দ্রুত? আমি জানলাম নাজমুল সহজে এমন অনুরোধ করে না। নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার। দেরি না করে সকালেই তার সঙ্গে দেখা করতে গেলাম। নাজমুল আমাকে দেখে প্রথমেই তার সমস্যার কথা বলল। সে জানায় ইদানিং তার চাকরিরত গ্রামে কিছু রহস্যময় ঘটনা ঘটছে। কিছু পর্যটক
শেষ করলো। অনেক খোঁজাখুঁজির পর তারা সত্যিই কিছু হাড়গোড় খুঁজে পেল, কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছিল যে সেগুলি ওই হতভাগ্য ফরেস্ট অফিসারদের পরিবারের সদস্যদেরই। অত্যন্ত শ্রদ্ধার সাথে সে হাড়গোড় সংগ্রহ করল। এরপর গ্রামবাসীর সহায়তায় সেগুলোকে ইসলামের রীতি অনুযায়ী দাফন করল। তারপর থেকে আর কখনো অমাবস্যার রাতে খুন হতে দেখা যায়নি। জঙ্গলের সেই পুরো বাড়িটা হয়তো এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশের রহস্যময় আবহাওয়া অনেকটা কেটে গেছে। গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল, আর পর্যটকরাও আবার নিরাপদে আসতে শুরু করলো। নাজমুল স্বস্তির হাসি হাসে। আমরা বুঝতে পারছিলাম কিছু রহস্যের সমাধান শুধু আইন দিয়ে নয়, বিশ্বাস প্রথার মাধ্যমেও সম্ভব। গল্প শেষ করে অমিত কুমার আর চোখে চেয়ে বলে, সবকটা ভয় না পাওয়া বীর দস্যুগুলো আতঙ্কে গুটিসুটি মেরে আছে। এই ছিল আজকের ঘটনা। আশা করি সবার কাছে ভালো লেগেছে। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই ঘটনার সাক্ষী হয়ে শুনেছেন। আমার আর একটা কথা বলার আছে। অনেকে হয়তো এটিকে নিছকই বানোয়াট গল্প ভেবে মুচকি হেসেছেন, তাই বারংবার বলছি, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি রিয়াজ রাজ, রামগঞ্জ, লক্ষ্মীপুর থেকে আবারও ফিরে আসব নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। সেই পর্যন্ত বিদায়। এই ঘটনা পড়ার সময় আমার মনে নানান ধরনের প্রশ্ন এসে উদয় হয়েছে, এবং প্রতিবারই আমি সেটা বোঝার জন্য রিয়াজ রাজকে ফোন করেছি। তার কাছ থেকে জানতে চেয়েছি যে ঘটনা কি, কেন এটা ঘটছে। যেমন তিনি লেখার সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে কখনো কখনো হয়তো যে ভুক্তভোগী তিনি কিভাবে মারা গেছেন সেই বিষয়টি তার ভাষায় বর্ণনা করেছেন। আমি জিজ্ঞেস করেছি, যিনি মারা গেছেন তিনি তো এই ঘটনা বলতে পারবেন না। তখন তিনি বলেছেন যে একটা তো আপনাদের আগেই বলেছি যে ক্যামেরায় ধারণ করা ছিল, আর একটা যে সীমান্তর কথা আপনাদের মনে আছে, সীমান্ত কিন্তু পুরো জিনিসটাই, পুরো দৃশ্যগুলোই পাশ থেকে দেখেছিল, দূরে থেকে দেখেছিল, এবং সে বিভিন্ন সংশয়ের কারণে এবং তার প্রতি সন্দেহ হতে পারে সেই কারণে এই বিষয়গুলো সেই মুহূর্তে এড়িয়ে যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এরপরেও যদি কোনো ক্লারিফিকেশনের দরকার হয়, যেগুলো আমার মাথাতেও আসেনি বা আপনাদের মনে হচ্ছে এই প্রশ্নগুলো করা উচিত, আপনারা প্রশ্নগুলো জমিয়ে রাখুন, করতে থাকুন কমেন্ট সেকশনে। আমরা অবশ্যই সেই প্রশ্নগুলো নিয়ে হয়তো রিয়াজ রাজের কাছে ফিরে যাব এবং তার কাছ থেকে জানতে চাইব এই বিষয়গুলো আরও বেশি পরিষ্কার করার জন্য। যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি শোনার জন্য। আমরা এখন এমন কিছু ঘটনায় যাব যে ঘটনাগুলো হয়তো আপনারা আগে কখনো শোনেননি বা শুনেছেন বা বারবার শুনতে চাইবেন। সেই ঘটনাগুলোতে চলুন শুরু করা যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আরও একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, এবং আজকে এপিসোড নাম্বার 227। আর কোরবানি ঈদ খুব কাছাকাছি, সুতরাং যারা এখনো ঘটনা পাঠাননি তারা দ্রুত পাঠিয়ে দেবেন। অলরেডি সুকান্ত মাইতির ঘটনা আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা সম্ভবত ঈদে আপনাদেরকে আরও একটা সাব্বির জির ঘটনা উপহার দিতে পারবো। সুতরাং এই সপ্তাহ ধরতে গেলে, আসলে সেভাবে বলতে গেলে শেষ সপ্তাহ যেখানে আপনারা ঘটনা পাঠাবেন, এরপরে আসলে ঘটনা নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। তারপরেও চেষ্টা করব, আপনারা একটু চেষ্টা করুন যত দ্রুত সম্ভব ঘটনা পাঠিয়ে দিতে। আমি একটু শেয়ার করি আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhuth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। যারা স্টুডিওতে আসতে চান তারা সরাসরি লিখে পাঠান যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, আর যারা চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই তারা উল্লেখ করে দেবেন ঘটনাটা পড়ে শোনানোর জন্য। দেশের বাইরে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব ঘটনা
যারা পাঠাচ্ছেন তারা অবশ্যই ঘটনাটি রেকর্ড করে পাঠাবেন, লিখেও পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু রেকর্ড করে পাঠালে আপনি কত দূরে আছেন বিভিন্ন দেশে থেকেও তারপরে মনে হয় যে উই আর ভেরি মাচ কানেক্টেড। সো এই জন্যই আমি সবসময় লিখে পাঠানোর কথা তো বলি, যদি সম্ভব হয় তাহলে অডিও ক্লিপ দিতেও বলি। অনেকে আবার বিদেশে থাকেন যারা, তারা প্রচণ্ড ব্যস্ত সময় কাটান আমরা জানি, সে কারণে হয়তো লেখার চাইতে প্রেফার করেন ঘটনাটা পড়ে শোনানোর জন্য বা বলার জন্য। সো এটা তো খুবই ইজি, আপনি আপনার মোবাইল ফোনটি হাতে নিন, সেখানে গিয়ে রেকর্ড করে ফেলুন স্টোরিটি এবং পাঠিয়ে দিন আমাদের কাছে। আরও একটা কথা বলি, যারা আমাদের এখানে ঘটনা পাঠাচ্ছেন, তো হয়তো আপনি যখন পাঠাচ্ছেন তারপরে আমাদের ঘটনা প্রচার করতে হয়তো একটু দেরি হয়, কিন্তু যদি এখানে ঘটনা পাঠিয়ে থাকেন তাহলে আমি চাইবো যে ঘটনাটি শুধু এখানেই পাঠাবেন, কোনো জায়গায় প্রকাশ করবেন না, ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া কোথাও না। তাহলে হয় কি যে তখন মনে হয় যে এই ঘটনাটি মনে হয় পুরনো, তো আমি সেটা একেবারেই চাই না। যাই হোক, আমরা কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি আমাদের আজকের 227তম এপিসোডের প্রথম ঘটনাটি। রাসেল ভাই, আমার ঘটনা প্রচারিত আগে হয়েছে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কিন্তু একটু দুঃখ প্রকাশ করছি কারণ আমার ঘটনা সিলেক্টেড হয়েছে তা আমি জানতে পারিনি। যাই হোক, দয়া করে এবার জানাবেন। এবার আমি জানিয়ে দিয়েছি। যাই হোক, এবার তিনি লিখছেন, আবারও ধন্যবাদ আপনাকে আমার ঘটনা সিলেক্ট করার জন্য। ঘটনার সময়কাল 2001 সালের গ্রীষ্মের সময়। সেদিন সাজিদ ভাইয়ের এলাকার এক বড় ভাই অ্যাক্সিডেন্টে মৃত্যুর কারণে ওই বড় ভাইয়ের দাফন ও জানাজা শেষ করে বাড়ির দিকে ফিরবেন। এমন সময় তার ফোনে একটা কল আসে, অচেনা নাম্বার। সাজিদ ভাই কলটা এড়িয়ে গিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন, কিন্তু বারবার কল আসার কারণে এক প্রকার বিরক্ত হয়েই কলটা রিসিভ করেন। ফোনের ওপাশ থেকে একটা ছেলের ভয়েস, বয়স 20 কি 21 বছর। ওই ছেলে তার পরিচয় দেয়, তার নাম সবুজ। সবুজ একটা সালাম দিয়ে বলে, ভাই আপনি কি সাজিদ? সাজিদ ভাই সালামের উত্তর দিয়ে বলেন, হ্যাঁ আমি সাজিদ। ভাই, আমি আপনার এক চেনা পরিচিত লোকের কাছ থেকে নাম্বার নিয়ে আপনাকে কল করছি। আমাদের পুরো পরিবার সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি আমাদের বাসায় একবার আসুন। আচ্ছা, আমি যাব। সাজিদ ভাই সময় করে 2-3 দিন পর সবুজের দেয়া ঠিকানায় পৌঁছান। সবুজদের বাড়ি যান, সবুজদের সাথে দেখা করেন। সবুজদের বাড়িটাতে কেমন একটা গুমোট ভাব, আর সাজিদ ভাই দেখেন কালো কালো কয়েকটি শেয়াল বাড়ির মধ্যে বসে আছে এবং তাকে দেখে তারা উঠে দাঁড়িয়ে গোঁ গোঁ করতে থাকে। সাজিদ ভাই একটা সূরা পড়ে নিজের গায়ে ফু দেন। এরপর তাকে দাদার রুমে নিয়ে যেতে চাইলে সাজিদ ভাই সবুজকে বলেন, দাঁড়ান ভাই, আগে আমি আপনার সাথে কথা বলতে চাই। সমস্যা কার এ বিষয়ে? তখন সাজিদ ভাইকে ছাদে নিয়ে আসা হয়। সাজিদ ভাই অস্বস্তি অনুভব করেন, একটা খারাপ কিছুর অস্তিত্ব অনুভব করতে পারেন তিনি। সবুজ এবার বলতে শুরু করে। মূলত সমস্যা সবুজের দাদার। দাদার নাম নাইম, উনি একজন ডাক্তার। এই বছর ঈদের ছুটিতে বাড়ি আসেন নাইম। সবকিছু ঠিকই ছিল, কিন্তু তিনি ডাক্তার
লাশটার বুকটা ফেরে ফেললাম। ঠিক তখনই লাশটা ওই অবস্থায় আবারও শটানো হয়, আর ভয়ে আমরা মর্গ থেকে বেরিয়ে এসেছি সেই কারণেই। নাইম জানতে পারে যে সেই ডোম এক জায়গায় আঘাতও পেয়েছে। সেই ক্ষতস্থানটি তিনি দেখতে চান। সেই ডোম তার ক্ষতস্থানটি দেখায় সত্যিই তার গলার একপাশে হাতের ছাপ। সে দাবি করে এটা তার লাশের কাছ থেকেই সৃষ্টি হয়েছে। নাইম আর ৭-৫ না ভেবে মর্গের দিকে যায় নিজেই পোস্টমর্টম করার জন্য। নাইম পোস্টমর্টম শুরু করে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ নাইম একটা বিড়ালের কান্নার শব্দে পেছন ঘুরে তাকায় আর দেখে একটা কালো বিড়াল ওখানে বসে আছে। নাইম বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করে, বিড়ালটা যাচ্ছিল না। তাই নাইম এগিয়ে গিয়ে সজোরে একটা লাথি মারে বিড়ালটাকে, আর বিড়ালটা বেশ কিছু দূরে ছিটকে যায়। তারপর সে গড়গড় করতে থাকে, একবার পেছনে ফিরে তাকায়, তারপর চলে যায়। নাইম তখন ওই লাশের হাত সেলাই করছে। এমন সময় সে লক্ষ্য করে লাশের মুখে একটা হাসি। নাইম ৭-৫ না ভেবে কাজ শেষ করে, কেবিনে এসে রেস্ট নিয়ে পরের দিন বাড়ি ফেরে। বাড়ি ফেরার পর তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নাইম জিজ্ঞেস করে কি হয়েছে। স্ত্রী জানায় নাইমের স্ত্রী গতকাল রাতে ঘুমিয়েছিল, হঠাৎ তার ঘুম ভাঙে বিড়ালের রাগে গজরানোর শব্দে। শব্দটা বেশ জোরেই হচ্ছিল। নাইমের স্ত্রী বিছানা ছেড়ে শব্দের উৎস খুঁজতে থাকে। ঘরের ডিম লাইটের হালকা আলোতে দেখে ডাইনিং টেবিলের ওপর একটা কালো বেড়াল বসে আছে আর রাগে গজরাচ্ছে। নাইমের স্ত্রী বেড়ালটাকে তাড়াতে গেলে বেড়ালটা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং একটা কালো মানুষের চেহারার আকৃতি ধারণ করে, যার মুখে কোনো ঠোঁট বা নাক ছিল না। একটা বড় চোখ ছিল, কান দুটো ছিল বড়, সারা শরীর লোমে ঢাকা, পেছন থেকে একটা বড় লেজ যেটা সামনে পর্যন্ত এসেছে। এটা দেখে নাইমের স্ত্রী এক দৌড় দিয়ে রুমে ঢুকে যায় এবং দরজা লাগিয়ে দেয়। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে হাসির শব্দ শোনা যায়, আর দরজায় অনবরত কিল ঘুষি মারার শব্দ আসতে থাকে। নাইমের স্ত্রী আল্লাহকে স্মরণ করতে থাকে এবং দোয়া পড়তে থাকে। একসময় ফজরের আজান পড়ায় সবকিছু শান্ত হয়ে যায়। তখন থেকে নাইমের স্ত্রী আর ঘুমায়নি। নাইম সব শুনে তার স্ত্রীকে শান্ত করে বলে, ও সব মনের ভুল, এইসব বলে কাটিয়ে দেয়। নাইম পরদিন ডিউটিতে চলে যাওয়ার পর নাইমের স্ত্রী এক প্রকার ভয়েই রাতে লাইট জ্বালিয়ে শুয়ে পড়েন। কিন্তু সেদিন রাতে নাইমের স্ত্রীর ঘুম আসছিল না। বেশ কিছুক্ষণ পর একটু তন্দ্রা মতো আসলো। হঠাৎ চিরচির শব্দ হয়ে ঘরের লাইটটা দপ করে নিভে যায়। নাইমের স্ত্রী এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে আর বাইরে থেকে আসা ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখতে পায় ঘরের দেয়ালের টিকটিকির মতো একটা মানব আকৃতির জন্তু ঘুরছে। এরপর এক লাফে সেই জন্তু নাইমের স্ত্রীর সামনে এসে বসে আর লম্বা একটা জিহ্বা দিয়ে নাইমের স্ত্রীর দিকে লিকলিকে জিপটি বাড়িয়ে দেয়। নাইমের স্ত্রীর মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সেই জন্তু আকৃতির অবয়বটা এবার তার চারপাশে ঘুরতে থাকে। নাইমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে নাইম বাড়ি এসে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা কেউ না খোলায় নাইম আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে তারা বেডরুমে গিয়ে দেখে তার স্ত্রী অচেতন অবস্থায় বিছানার উপরে পড়ে আছে। নাইম তার স্ত্রীর শরীরের কিছু জায়গায় লালচে ধরনের কয়েকটি দাগ লক্ষ্য করে এবং সে তার স্ত্রীর জ্ঞান ফেরায়। তার স্ত্রী সবকিছু বিস্তারিত জানায়। সেদিন নাইম হসপিটালের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে ডিউটি শিফট করে। সেদিনই আবার ডে শিফট ডিউটি করে। সারাদিন কাজ করে, ফলে নাইমের সেদিন টায়ার্ড লাগছিল, তাই বিছানায় শোয়ার সাথে সাথেই সে ঘুমিয়ে পড়ে। নাইমের ঘুম ভাঙে রেডিওর শব্দে, কিন্তু সেটা কোনো গানের শব্দ ছিল না। শব্দটা ছিল রেডিওর নেটওয়ার্ক না ধরলে যেমন শব্দ হয় ঠিক তেমন। নাইম ঘুম ভেঙে দেখে তার স্ত্রী পাশে নেই। নাইম শরীরের সব জড়তাকে পেছনে ঠেলে সরিয়ে তার স্ত্রীকে খুঁজতে থাকে। মনে মনে এটাও ভাবতে থাকে তার ঘরে তো রেডিও নেই, তাহলে রেডিওর শব্দ আসছে কোত্থেকে। সেই সময় তার পরিস্থিতি ছিল এমন যে কোনো তীব্র মাদক সেবন করলে যেমন হয় ঠিক তেমন। নাইম যেন এক প্রকার ঘোরের মধ্যেই হাঁটছে। ঘরের মধ্যে এক সময় ধোঁয়া ভর্তি হয়ে যায়, আর নাইমের মনে হয় সে যেন এক ধোঁয়াময় পৃথিবীতে বন্দী, চারিদিকে ঘুরছে কিন্তু কোনোভাবেই সেইখান থেকে বের হতে পারছে না। এমন সময় নাইম একটা গর্তের মধ্যে পড়ে যায়। এবার সে দেখতে পায় সে অন্ধকারের মধ্যে শুয়ে আছে, কিন্তু আশেপাশে হাত দিয়ে অনুভব করে চারিদিকে মাটির দেয়াল। পারছে না উঠে বসতে, পারছে না দাঁড়াতে। নাইম বুঝতে পারে যে সে একটা কবরে বন্দী আছে। সে জোরে জোরে চিৎকার করছিল বাঁচার জন্য, কিন্তু কোনো সাড়া পাচ্ছিল না। শেষ পর্যন্ত সে কালেমা পড়তে থাকে
আর কাঁদতে থাকে আল্লাহর কাছে তওবা করে। এমন সময় একটা হাত দেখতে পায়, যে হাত দেখে নাইম বুঝেছিল সেই হাতটা তাকে এখান থেকে বের করে বাইরে নিয়ে যেতে সাহায্য করবে। নাইম হাতটা ধরে আর তার অসম্ভব ঘুম পায়। নাইম ঘুমিয়ে যায়। নাইমের ঘুম যখন ভাঙে তখন সে দেখে একজন বয়স্ক ভদ্রলোক তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর দোয়া পড়ে ফু দিচ্ছে। নাইমের জ্ঞান ফিরলে নাইমকে ওই বৃদ্ধ ভদ্রলোক জিজ্ঞাসা করেন, বলো তো বাবা, কি হয়েছিল তোমার সাথে? নাইম বিস্তারিত ঘটনা বলে। আসলে ওই বৃদ্ধ ভদ্রলোকটি ছিলেন বেশ কিছু দূরের এক মসজিদের ইমাম। নাইম বলে, গতকাল রাতে আমি ঘুমানোর পর এই সব হয়েছে। তখন ওই বৃদ্ধ ইমাম বলেন, বাবা, তুমি বিগত 15 দিন ধরে এমন অবস্থায় ছিলে। তখন নাইমের স্ত্রী নাইমকে বলে, সেদিন সকালে ডিউটিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, কিন্তু নাইমের ঘুম ভাঙছিল না। তাই তিনি বেশ কিছুক্ষণ ধরে নাইমের গায়ে ধাক্কা দিয়ে ডাকার পরেও নাইমের ঘুম যখন ভাঙে না, তখন নাইমের বন্ধু, যিনি নাইমের সাথে হসপিটালে কাজ করেন, ওনাকে তিনি ডেকে পাঠান এবং তিনি এসে বলেন এইরকম কিছু তিনি আগে কখনো ফেস করেননি। নাইম তখন কোমায় ছিলেন, তাই তার রুমেই যতটা সম্ভব মেডিকেল সাপোর্ট দিয়ে নাইমের চিকিৎসা চলতে থাকে। তার স্ত্রী পরদিন রাতে নাইমের পাশে একটা চেয়ার নিয়ে ঘুমিয়ে পড়ে। এমন সময় সে ঘরের মধ্যে হাঁটা চলার শব্দ পায় এবং তাতে তার ঘুম ভেঙে যায়। দেখে নাইম ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তার স্ত্রী ভাবে এটা কোনোভাবেই সম্ভব না। তিনি নাইমকে কোনো রকমের টেনে বিছানায় শুইয়ে দেন। নাইমের স্ত্রীর আর বুঝতে বাকি ছিল না যে সমস্যাটি বিজ্ঞান সংক্রান্ত কিছু না, তাদের সাথে অলৌকিক কোনো ঘটনা ঘটছে। তাই পরের দিন এলাকার এক ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হয়। উনি বাড়িতে ঢুকেই আল্লাহু আকবার বলে বাড়ির বাইরে এসে নাইমের স্ত্রীকে বলেন, মা, এ আমার দ্বারা সম্ভব নয়, আপনি অভিজ্ঞ কাউকে দেখান। এরপর দিন যেতে থাকে, ঘটতে থাকে নাইমের স্ত্রীর সাথে ঘটনা। বেশ কিছুদিন পর ওই বৃদ্ধ ইমামের সন্ধান পেয়ে ওনার সাথে যোগাযোগ করে বিস্তারিত ঘটনা তাকে জানানো হয়। ইমাম আসেন এবং কিছু আমল করতে থাকেন। ইমাম তার জিনদের সাহায্যে নাইমকে একটা পুরনো কবর থেকে তুলে আনেন, যেখানে নাইমের রূহকে বন্দি করেছিল শয়তান। নাইম তার স্ত্রীর কাছ থেকে সব শুনে বিস্মিত হয়ে বসেছিল। এইবার ওই বৃদ্ধ ইমাম বলেন, বাবা, আমার বয়স হয়েছে, তাই আর আগের মতো শক্তি সামর্থ্য নেই। থাকলে হয়তো চেষ্টা করতাম। তুমি এই জায়গা ছেড়ে চলে যাও, দেখো আল্লাহর রহমতে সব ঠিক হয় কিনা। আমার জিন খোঁজ নেয়ার চেষ্টা করছে, কিন্তু পায়নি। তাদের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। তখন নাইমের স্ত্রী ইমামকে বলেন, আপনার সাথে তো জিন আছে, তারা কিছু করতে পারবে না? ইমাম বলেন, মা, সব জিন সব সময় মোকাবেলা করতে পারে না সবকিছু। নাইম আবার ডিউটিতে যোগ দিলেও সমস্যার সমাধান হয়নি। দিন দিন নাইমের মানসিক অবস্থা খারাপ হতে থাকে, আর তার সাথে ঘটতে থাকে অবিশ্বাস্য কিছু ঘটনা, যা শুনলে হয়তো আপনাদের কাছে রূপকথার গল্প মনে হবে, কিন্তু হ্যাঁ, সত্যি তাই ঘটেছিল তার সাথে। যা বর্ণনা করতে গেলেও কিছু মানুষ যারা এমন কাজ করে তাদের কেউ কেউ শিহরিত হবে। ভয় আমিও পেয়েছিলাম, এটা সত্যি। এবার যা শেয়ার করতে যাচ্ছি গল্প ভেবেই তা মন দিয়ে শুনুন। অর্থাৎ তিনি অনুরোধ করেছেন, আগেই বলেছেন যে রূপকথার গল্পের মতো শোনাতে পারে। উনি অনুরোধ করেছেন যে গল্প মনে করে হলেও শুনুন। চলুন শুনি তার কথা। বেশ কিছুদিন ধরেই নাইম ডিউটি করছিল। সেদিন রাতে নাইমের কেমন যেন শরীরের মধ্যে অস্বস্তি কাজ করছিল। চোখ মুখে জল দেওয়ার জন্য সে ওয়াশরুমে যায়। বিছানার কলটা ছেড়ে মুখে জল দিচ্ছিল, এমন সময় সে অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। নাইম পেছন ফিরে তাকাতে কিছু দেখতে পায় না। সে একটু ভয় পেয়ে তাড়াহুড়া করে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরোবে, কিন্তু ওয়াশরুম কেউ যেন বাইরে থেকে লক করে দিয়েছে। নাইম একটা ফ্যাঁস ফ্যাঁসে হাসির শব্দ শুনতে পায়। হাসিটা এমন ছিল যে ওয়াশরুমটা লক করে সে খুব মজা পেয়েছে। হঠাৎ তার পা ধরে হ্যাঁচকা টান দিয়ে কেউ তাকে ফেলে টেনে সরিয়ে দেয়। নাইম উঠে বসে, কিন্তু কিছু দেখতে পায়নি। তখন হঠাৎ করে ওয়াশরুমের লাইটটা চিরচিরি শব্দ করে ফেটে যায়। অন্ধকারে নাইম নিজের হাতটাও দেখতে পাচ্ছে না। সে ফিল করে আশেপাশে একটা শব্দ হচ্ছে। শব্দটা এমন হচ্ছে যে বড় আকৃতির কোনো সাপ চারপাশে ঘুরলে যেমন হবে
তেমন। নাইমের ভয়ে হৃদয়টা যেন ভেতর থেকে বেরিয়ে আসতে চায়। সে একটু সাহস সঞ্চার করে উঠে দাঁড়িয়ে দরজায় সজোরে লাথি মারতে থাকে। 3-4টা লাথি মারার পর একটা লাথির সাথে সাথে দরজা ভেঙে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে তার সামনে কালো পোশাক পরা অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, যাদের একজনেরও মাথা নেই। নাইম কালো পোশাক পরিহিত সেই মাথাবিহীন অবয়বগুলোকে দেখে উল্টো দিকে রুদ্ধশ্বাসে দৌড়াতে থাকে, আর পেছনে দৌড়াচ্ছে ওই কাটা মাথা অবয়বগুলো। তার সাথে চারিদিক থেকে অদ্ভুতভাবে ভেসে আসতে থাকে তাচ্ছিল্যের হাসি। নাইম নিজের কান চেপে ধরে আয়াতুল কুরসি পড়তে পড়তে দৌড়াতে থাকে। এক পর্যায়ে গাছের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারায়। পরদিন নাইমের জ্ঞান ফিরলে নাইম নিজেকে পায় সেই হসপিটালের বেডে যেখানে সে কর্মরত ছিল। সে দেখতে পায় তার স্ত্রী পাশে বসে আছে আর ডাক্তার বন্ধু আছে সেখানে। তারা নাইমকে জিজ্ঞেস করে কি হয়েছিল। নাইম জানায় সবকিছু। তখন ডাক্তার বন্ধুটি বলে, কি বলো ভাই, তুমি অনেকক্ষণ আসছো না দেখে আমিও 4জন ওয়ার্ড বয় তোমাকে খুঁজতে যাই। ওয়াশরুমের সামনে যাওয়া মাত্রই আমরা দেখি দরজার ভেতর থেকে বেশ কয়েকটা সজোরে লাথি মারলে, তারপর দরজা ভেঙে বেরিয়ে আমাদের দিকে তাকালে আর উল্টো দিকে চিৎকার করতে করতে দৌড় দিলে। আমরা তোমাকে ধরার জন্য সবাই মিলে তোমার পেছনে দৌড়াচ্ছিলাম। তুমি হসপিটালের বাইরে গিয়ে বাগানের দিকে যাওয়া মাত্রই একটা গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যাও, আর আমরা তোমাকে উদ্ধার করি। আসলে নাইম ওয়াশরুম থেকে দরজা ভেঙে বেরিয়ে আসার পর হাসপাতালের কর্মীরাই দেখেন, আর তারাই নাইমের পেছন পেছন দৌড়াচ্ছিল। কিন্তু এই শয়তানগুলো তাকে জাদু করে ওই সব দেখিয়েছে, এটা নাইম বুঝতে পারে। নাইমের এই মানসিক অবস্থা দেখে হাসপাতাল থেকে তাকে কিছুদিনের জন্য ছুটি দেয়া হয়। চিকিৎসার কারণে এই ছুটি সে পায়। আসলে এ তো আর কোনো ওষুধে সারবে না যে ডাক্তার দেখালেই হবে। নাইম ও তার স্ত্রী বাড়ি ফেরে। নাইমের স্ত্রী কাজের সুবিধার জন্য একটা বুয়া রাখেন যে সবসময় তাদের পাশে থাকবে। সেদিন রাতে নাইমের স্ত্রী ঘুমাচ্ছিল। তখন মধ্যরাত, এমন সময় দরজায় ঠক ঠক শব্দ শুনে ঘুম ভাঙে নাইমের স্ত্রীর। নাইমের স্ত্রী ভাবে এত রাতে কে এলো। নাইমের স্ত্রী উঠে যায় ও দরজা খুলে দেখে নাইমের শ্বশুর মশাই দাঁড়িয়ে। নাইমের স্ত্রী তার বাবাকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, বাবা, তুমি এত রাতে এখানে কেন? তখন তার বাবা বলেন, তোর মা রাস্তায় অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি চল। নাইমের স্ত্রী জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু তার আগেই তার বাবা হাঁটা শুরু করে। সে দরজা বন্ধ করে বাবার পেছন পেছন হাঁটা দেয়। বেশ কিছু দূর হাঁটার পর সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আর কত দূর? কিন্তু কোনো উত্তরই দিচ্ছিল না বাবা। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা ধান ক্ষেত পেরিয়ে একটা ছোট জায়গা, যেটা একটা ছোট পাঁচিল দিয়ে ঘেরা, তার সামনে একটা পুরনো ভাঙা গেট। সেই ভাঙা গেট দিয়ে তার বাবা ভেতরে ঢুকে গেলেন। নাইমের স্ত্রীও তাকে ফলো করে সেখানে ঢুকে যায়। এরপর কয়েকশো পা হেঁটেই দেখেন তার বাবা দাঁড়িয়ে কিছু একটার দিকে তাকিয়ে হাত ইশারা করছে আর মুচকি মুচকি হাসছে। নাইমের স্ত্রী ভালো করে লক্ষ্য করে দেখে একটা জায়গায় মাটি খুঁড়ে স্তূপ করে রাখা, তার পাশে একটা লোক উবু হয়ে বসে কিছু করছে। নাইমের স্ত্রী কাছে গিয়ে দেখে এক চিৎকারে 2 পা পেছনে লাফিয়ে পড়ে মাটিতে। সে দেখে নাইম তার মায়ের লাশের গা থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে। এবার তার বাবা ওই লাশের পাশে এসে বসে এবং তার মেয়েকে মায়ের মাথাটা ছিঁড়ে দেয় এবং তার মেয়েকেও অংশগ্রহণ করতে বলে। এই দৃশ্য আর সহ্য করতে না পেরে সে একটা চিৎকার দেয়, আর তখনই তার ঘুম ভাঙে এবং সে দেখে যে তার সারা শরীর ঘেমে গোসল হয়ে গিয়েছে। তখনই ভোরের আজানের শব্দ আসতে থাকে আর সে উঠে নামাজ শেষ করে। সেদিন বিকেল থেকে বজ্র বিদ্যুৎ সহ অঝোরে বৃষ্টি হওয়ার কারণে লোডশেডিং ছিল। তাই আর বেশি কিছু রান্না না করে সন্ধ্যার রান্না শেষ করে সে। বসার ঘরে 3 জন মিলে বসে কথা বলছিল, নাইম, তার স্ত্রী ও কাজের বুয়া। কথা হচ্ছিল এই বিনা আভাসে বজ্রপাত নিয়ে। কেন আর কি করে জিনের কবলে পড়ল, আর এর থেকে পরিত্রাণের উপায় কি, এসব নিয়ে। এমন সময় রান্নাঘর থেকে বেড়ালের কান্নার শব্দ আসছিল। কাজের বুয়া তাদের বলে, আমি বেড়াল তাড়িয়ে আসছি। বুয়া মোমবাতি হাতে রান্নাঘরে ঢোকেন, আর একটা কালো পোশাক পরা মহিলার অবয়ব বুয়ার দিকে পেছন ফিরে ডাস্টবিনের মধ্যে মাথা ঢুকিয়ে কিছু একটা করছে, এটা বুয়া দেখতে পায়। বুয়া ওখানে পৌঁছাতেই কালো অবয়বটা পেছন ফিরে তাকালো। বুয়া দেখল সেই বুয়ার মতো দেখতে একই রকম একটা মহিলা ডাস্টবিন থেকে কাঁচা মাছের উচ্ছিষ্ট অংশগুলো চিবিয়ে খাচ্ছে, আর তার মুখ থেকে কিছু উচ্ছিষ্ট চারিদিকে ছিটাচ্ছে, এবং সে বুয়ার দিকে খুব রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে।
এবং এই সমস্ত দেখেই কাজের বুয়াটি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাড়াতাড়ি নাইম ও তার স্ত্রী এসে ধরাধরি করে তাকে নিয়ে যায় এবং তাকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করে। ভয়ে একসময় বুয়া কান্না করতে শুরু করে। নাইম ও তার স্ত্রী প্রতি রাতে লাইট জ্বালিয়ে আল্লাহর ইবাদত শুরু করে আর দিনের বেলায় ঘুমানো শুরু করে, কিন্তু তাতেও ওই শয়তান রেহাই দেয়নি। ওদের দিনের বেলাও নানা রকম বাজে স্বপ্ন দেখাতে শুরু করে। নাইমের অবস্থা বেগতিক দেখে তার স্ত্রী তার দেওর সবুজকে ফোন করে সবকিছু জানায়। সবুজ তার বাবা ও মাকে জানায় তার বড় ভাই ভাবির সমস্যার কথা। সবুজ আর দেরি না করে সেদিন জোহরের নামাজ পড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নাইম ও তার স্ত্রীকে আনতে। নাইম ও তার স্ত্রী সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে বসেছিল সবুজের আশায়। তখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। কলিং বেলের শব্দে নাইম উঠে দরজা খোলা মাত্রই তাজা কাটা মুরগির মাথা কেউ ছুঁড়ে মারে নাইমের গায়ে। নাইম এবার এক প্রকার রেগে গিয়ে বলতে থাকে, কেন কেন আমি কি ক্ষতি করেছি তোর, এভাবে জ্বালাচ্ছিস কেন? এ কথা বলার সাথে সাথেই ঘরের লাইট নিভে যায়। নাইমের স্ত্রী শুনতে পায় নাইমের আর্তনাদ ও ধস্তাধস্তির শব্দ। এমন সময় সবুজ চলে আসে ও দরজা ধাক্কাতে থাকে। নিজে থেকে লাইট জ্বেলে উঠে নাইম মাটিতে লুটিয়ে পড়ে। নাইমের স্ত্রী তাড়াতাড়ি দরজা খুলে দেয়। সবুজ ও তার ভাবি দুজন মিলে নাইমকে সোফায় বসায় এবং তার অবস্থা তখন ছিল রক্তাক্ত। নাইমকে হসপিটাল থেকে আঘাত লাগা জায়গাগুলোতে ব্যান্ডেজ করে প্রয়োজনীয় ওষুধ দিয়ে তারা ওই রাতেই রওনা দেয় নিজস্ব বাসভবনের উদ্দেশ্যে। রাত 10টা 15 মতো বাজে। এমন সময় তারা রাতের খাওয়া শেষ করে এই উদ্দেশ্যে একটা হাইওয়ের পাশে ছোট্ট একটা হোটেলে খাবার আনতে চায়। গাড়িতে ড্রাইভার নাইম ও তার স্ত্রী। সেখানেই তারা খাওয়া দাওয়া সারে আবার রওনা দেয়। বেশ কিছু দূর যাওয়ার পর তাদের গাড়িটি সমস্যা করতে শুরু করে। এবার কিছু দূর গিয়ে গাড়িটি বন্ধ হয়ে যায়। গাড়িটা ঘ্যার 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 শব্দ করছে, কিন্তু স্টার্ট নিচ্ছে না। তাই ড্রাইভার ও সবুজ গাড়ি থেকে নেমে ইঞ্জিন চেক করছিল। এমন সময় শেয়ালের কান্নার মতো শব্দ আসতে থাকে। ড্রাইভার ও সবুজ দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করে। তাড়াতাড়ি ইঞ্জিন ঠিক করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর নাইম গাড়ির ভিতরে ফিরে আসে এবং গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির বাইরের আবহাওয়াটা উপভোগ করতে থাকে। এমন সময় নাইম ফিল করে নাইমের কানের পাশে একটা অজানা কোনো ভাষায় ফিসফিস করে কেউ একটা কিছু বলছে আর হাসছে। হাসিটা মৃদু ছিল। ভয় লাগাতে নাইম গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যাবে। এমন সময় নাইমের পা ধরে এক অদৃশ্য শক্তি টেনে হিঁচড়ে তাকে রাস্তা থেকে নামিয়ে মাঠের দিকে নিয়ে যেতে থাকে। বাকিরা নাইমের চিৎকার শুনতে পেয়ে সবাই মিলে সেই হাইওয়ে থেকে নাইমের দিকে এগিয়ে যায় এবং 3 জন মিলে নাইমকে ধরে ফেলে এবং হাইওয়েতে উঠিয়ে গাড়িতে ওঠায়। তারা সবাই গাড়িতে বসা চেষ্টা করতে থাকে গাড়ি স্টার্ট দেওয়ার, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। ড্রাইভার কিছু দোয়া পড়ে স্টিয়ারিংয়ে ফু দেওয়া মাত্রই গাড়ি স্টার্ট হয়ে যায়। তখনই গাড়ির গায়ে যদি কোনো জন্তু ধাক্কা দেয় তাহলে যেমন শব্দ হবে সেই রকম একটা শব্দ হয়। তারা সবাই মিলে জোরে জোরে সূরা কালাম পড়তে থাকে এবং তারপর সব কিছু থেমে যায়। তারা বাড়ি পৌঁছায়। তারপর থেকেই নাইমের অবস্থা আরও খারাপ হতে থাকে। সবুজ সাজিদ ভাইকে বলে, ভাই এখন আমার বড় ভাই সারাদিন কোমায় থাকার মতো অবস্থায়। আসরের পর উঠে হামাগুড়ি দিয়ে সারা বাড়িময় ঘোরে। আগে কাঁচা মাছ মাংস খেত, এখন আম্মি যান বড় ভাইয়ের জন্য মাছ মাংস সেদ্ধ করে রাখে। বড় ভাই ঘুম থেকে উঠে সেগুলো খায়। কুকুর যেভাবে খায় ঠিক সেভাবে। এখন অবস্থা খুবই খারাপ। সব শুনে সাজিদ ভাই সবুজকে বলে, চলো তোমার ভাইকে একটু দেখে আসি। সাজিদ ভাই নাইমের রুমে ঢোকে আর রুমের মধ্যে থেকে একটা লাশ পচা গন্ধ পায়। সাজিদ ভাই একাই এই গন্ধটা পাচ্ছিল সেটা সে বেশ বুঝতে পারে। সে নাইমের পাশে গিয়ে দাঁড়ায় এবং লক্ষ্য করে নাইমের মুখে একটা মুচকি হাসি। হাসিতে এটা বোঝানোর চেষ্টা হচ্ছিল যে সাজিদ ভাইয়ের এখানে আসা বৃথা। সাজিদ ভাই মুচকি হাসে, সবুজকে বলে, তুমি আমাদের একটু একা ছেড়ে দাও সবুজ। তখনই চোখ বন্ধ অবস্থায় নাইম উঠে বসে। কি একটা অদ্ভুত রকমের সেই ভঙ্গি। সাজিদ ভাই দেখেন দেয়াল থেকে অসংখ্য হাত বেরিয়ে আসছে আর সিলিংয়ের ভেতর থেকে কেউ মাথা বের করে উকি মারছে। সাজিদ ভাই মনে মনে তার জিন হুজুরদের স্মরণ করছিল। তখন নাইম ভাঙা ভাঙা গলায় বলে, ও বাবা দেখো দেখো, ওঝা আসছে আমাকে ঝাড়তে। এই বলে হাসতে থাকে। সাজিদ ভাই একটু তাচ্ছিল্যের স্বরে বলে, ঝাড়াইতে নয় তারাইতে আসছি, বুঝছিস? সমস্যা নেই, সব রোগের ওষুধ আছে। তোদের ওষুধও আল্লাহ মানিক বানিয়েছে, ভাবিস না। এমন সময় সাজিদ ভাইয়ের একজন জিন হুজুর আসে ও সাজিদ ভাইকে বলেন, এখনো সময় হয়নি সাজিদ, ফিরে চলো। তখন নাইম বলে,
ওরে বাপরে বাপ, দরবেশ নিয়ে আসছে দেখছি। সাজিদ ভাইয়ের জিন হুজুর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। যথারীতি সাজিদও বিদায় নেয়। সেদিন রাতে নাইমের বাড়ি থেকে সাজিদ কোনো একটা ব্যক্তিগত কাজ সেরে ফিরছিল। এমন সময় সাজিদ ভাই দেখেন তার সামনে একটা কদম গাছ, সেখানে বেশ কয়েকটি লাশ ঝুলছে। সাজিদ ভাই ওদিকে তাকিয়ে সূরা পড়ে শরীর বন্ধ করে নেন। সাজিদ ভাই ফিল করেন পেছনে কিছু একটা প্রদর্শনী চলছে। এই প্রদর্শনী যখন আসছিল তখন সাজিদ ভাই মেইন রোড থেকে মেঠো পথে হাঁটছিল। ওই মাঠের পরে একটা জঙ্গল, তারপর কয়েকটি বাড়ি, এরপরে তার নিজস্ব বাসভবন। সাজিদ ভাই পেছনে তাকায়নি। সত্যি কথা বলতে সাজিদ ভাই সত্যিই ভয় পেয়েছিল। এবার সাজিদ ভাই তসবি বের করে তসবি গুনতে থাকে আর সূরা পড়তে পড়তে মনে মনে জিন হুজুরদের স্মরণ করতে থাকে। কিন্তু তিনি কোনোভাবে তার জিন হুজুরদের কাছ থেকে উত্তর পাচ্ছিল না। এমন সময় সব নিস্তব্ধ হয়ে যায়। সাজিদ ভাই হাঁটতে হাঁটতে প্রায় জঙ্গলের কাছে এসে পড়েছেন। এবার শুধু শুনতে পাচ্ছিলেন না, এবার দেখতে পাচ্ছিলেন। সাজিদ ভাই দেখে বেশ কয়েকটি লোক যাদের মাথা নেই তারা উল্লাস করছে এবং কেমন একটা অবয়বকে ঘিরে গোল হয়ে ঘুরছে। এমন সময় সাজিদ ভাই ভালো করে লক্ষ্য করে দেখেন ওরই মাঝখানে বসে আছে নাইম। তার দুই চোখ বেয়ে রক্তের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। তিনি একটা সূরা পড়ে ফু দেন এবং একটা ঢিল ছুঁড়ে মারেন তাদের দিকে, আর তখনই সব ভ্যানিশ। সাজিদ ভাই ভয়ে এক দৌড় দিবেন, এমন সময় সাজিদ ভাইয়ের চলার রাস্তায় মাটির মধ্যে থেকে কনুই পর্যন্ত হাত উঠে এসেছে। সাজিদ ভাই সূরা পড়তে পড়তে এগিয়ে যাচ্ছেন এবং একসময় বাড়ি পৌঁছান। রাতে এক প্রকার রাগ করে জিন হুজুরদের স্মরণ করেন। একে একে 4 জন জিন হুজুর আসেন। সাজিদ ভাই একটু রাগের সুরেই বলেন, এতবার ডাকার পরেও আপনারা আসলেন না? জিন হুজুরদের মধ্যে একজন বলেন, আরে সাজিদ, তুমি বুঝছো না কেন? খামোখা রাগ করছো। ওই শয়তান জাদু করে তোমাকে শব্দবন্দি করে রেখেছিল, আমরা তোমার ডাক শুনতে পাইনি। সাজিদ ভাই বলেন, কিছু জানতে পারলেন? জিন হুজুর বলেন, চিন্তার এমন কিছু নেই, আল্লাহ মালিক সব কিছু ঠিক রাখবেন। দেখো সাজিদ, সমস্যা জটিল হলেও ওর জাদু করা জিনিসগুলো নষ্ট করতে হবে। জিন হুজুর বলেন, কোথায় কোথায় জাদু বস্তু আছে ও কিছু আমল শিখিয়ে দেন। পরদিন সাজিদ ভাই নাইমদের বাড়িতে যায়। তখন রাত 12টা বাজে। সাজিদ ভাই আসন বসান আর 7 মেরু বিশিষ্ট 2টি বলয় বানিয়ে নাইমকে একটা বলয়ের মাঝখানে বসিয়ে সাদা কাফনের কাপড় দিয়ে নাইমকে ঢেকে সেই কাপড়ের ওপর সূরা পড়ে ফু দিয়ে কিছু রিচুয়াল করতে থাকেন। এমন সময় বাড়ির চারপাশ থেকে শোনা যায় শেয়ালের হুহু ডাক আর বিড়ালের কান্নার শব্দ। সাজিদ ভাই দেখেন বাড়ির বাইরে বহু শিয়াল দাঁড়িয়ে রাগে গ্যাঙাচ্ছে, কিন্তু ভেতরে আসতে পারছে না, কারণ উঠানে একসাথে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন 8 জন জিন হুজুর। এমন সময় বিশাল আকৃতির শেয়ালের পিঠে করে একটা কালো অবয়ব, যার শরীরে কোনো মাথা ছিল না, সে আসে। সাজিদ ভাই তাকে দেখতে পায় এবং জিনদের শিখিয়ে দেয়া আমল করতে থাকে। এবার হঠাৎ করে সেই মাথাবিহীন কালো অবয়বটা কোনো একটা অদৃশ্য কিছু টেনে হেঁচড়ে দ্বিতীয় সমমেরুর বলয়ের মধ্যে আছড়ে পড়ে। আর সাজিদ ভাইয়ের সেই জিন হুজুর ওই অবয়বকে বলে, দেখলি আল্লাহর কালাম দিয়ে দরবেশ কি করতে পারে? তোর মতো ভীরু কাপুরুষের এই অবস্থা হয়। এবার বল, কেন এই ছেলেটার পেছনে পড়েছিস? সেই অবয়ব এক প্রকার রাগ করে গোঙাতে থাকে এবং বলে, বলবো না। সাজিদ ভাই বলে, বলতে তোকে হবেই। এই বলে সাজিদ ভাই একটা ছড়ি দিয়ে বলয়ের ওপর আঘাত করতে থাকে। তখন মার খেয়ে নিস্তেজ অবস্থায় পড়েছিল সেই মাথা কাটা অবয়ব। আর সাজিদ ভাই এক প্রকার হুমকি দিয়েই বলে, শেষ সুযোগ দিচ্ছি, বল, না হলে এখনই মাটিতে গেড়ে দেব। এমন সময় সেই মাথা কাটা অবয়বের অনুগামী 15-20 জনের মতো হবে। তাকে বাঁচাতে আসলে সাজিদ ভাইয়ের জিন হুজুরা লাফ দিয়ে তাদেরকে ধরে আছড়ে মারতে থাকে। ঘুষির আঘাতে তাদের অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ায়। সেই মাথা কাটা বলে, আমি কন্ধ কাটা, আমাকে এক কবিরাজ 4টে খাসির বিনিময়ে পাঠিয়েছিল এই পরিবারের বংশকে নির্বংশ করতে। আমি সে কাজ করে দিয়েছিলাম। সেই কবিরাজ আমাকে মন্ত্র বলে বন্দি করে ফেলে আর আমার দ্বারা এই ধরনের কাজ করিয়ে অর্থ উপার্জন করতে থাকে। একদিন সুযোগ বুঝে ওই কবিরাজকে দিয়ে জিন্দা অবস্থায় ওর শরীর থেকে মাংস খুব লেখে ওকে গলা টিপে মেরে ফেলে ওর হাতটা আলাদা করে দিয়েছিলাম। কবিরাজের পুরো লাশ খেতে পারেনি। এমন সময় ওকে হাসপাতালের লোকজন নিয়ে যায়
আমি ওই লাশ খাবো তাই মর্গে ডোমদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেই, কিন্তু এই নাইম আমাকে আমার সেই আশা পূরণ করতে দেয়নি। নাইমকে দেখে আমার ভালো লাগায় আমি ওর পেছনে পড়েছি। সব শুনে সাজিদ ভাই কন্ধকাটা অবয়বকে বোতলবন্দি করেন এবং সেই বোতলবন্দি জিন হুজুরদের দিয়ে বলেন নাইমের বাড়ির থেকে অনেকগুলো জাদুর বস্তু উদ্ধার করে সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে। আর নাইমের বাড়ির সবাইকে বলে আপনারা বেশি বেশি করে নামাজ পড়বেন, আমল করবেন, আল্লাহর ইবাদত করবেন। এই বলে সাজিদ ভাই বিদায় নেন। নাইমের 6 মাস লাগে সুস্থ হতে, কিন্তু নাইমের হালকা মানসিক সমস্যাটা থেকে গিয়েছিল। এই ছিল নাইমকে নিয়ে লেখা ঘটনা। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনারা যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে 227তম এপিসোডে স্বাগত জানাচ্ছি। কন্ধকাঠা জিন নিয়ে আমরা কথা বলছিলাম, রাইট? এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমাদেরকে লিখতে হলে ইমেল পাঠান। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.shadin এবং ইউটিউব চ্যানেল হচ্ছে rjrussellbooth.com। জানতে হলে আমাদের চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। আশা করছি সব সময় সমস্ত আপডেট পেয়ে যাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম সালাম। আমি নাম ঠিকানা সবকিছু গোপন রাখতে চাই, এজন্য এখানে সেসব উল্লেখ করলাম না। এটা আমার পাঠানো দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনা কিছুদিন আগে পাঠিয়েছিলাম, যদিও সেটা এখনো সিলেক্টেড হয়েছে কিনা জানি না, তবুও আরেকটি ঘটনা লিখে ফেললাম। নিজে বলার থেকে ঘটনা আপনি পড়ে শোনালে আরো বেশি সুন্দর হয়ে ওঠে, তাই আমি চাই ঘটনাটি সিলেক্টেড হলে আপনি পড়ে শোনান। আজকে আমি বলবো আমার মামা বাড়ির গ্রামের ঘটনা। আমার মামা বাড়িতে ঘটা অনেক ঘটনাই আছে, আমি তা আমার মায়ের কাছে, নানুর কাছে শুনেছি। মূল ঘটনা শুরুর আগে আমি সংক্ষেপে আমার মামার বাড়ির বর্ণনা দিতে চাই। আমার মামার বাড়ি যেতে হলে শহর শেষে একটা নদী পার হতে হয়। নদী পেরোলেই মূল রাস্তা, যা গিয়ে মিশেছে ঢাকাগামী এক হাইওয়ের সাথে। এই মূল সড়ক থেকে ভ্যান বা রিক্সা করে বর্তমানে আমার নানু বাড়ি যাওয়া যায়। তার জন্য সময় লাগে বড়জোর 10 থেকে 12 মিনিট, কিন্তু স্থানীয়রা হেঁটেই যাতায়াত করে। আমরা যখন ছোটবেলা সেখানে যেতাম তখন এসব রিক্সা বা ভ্যানের সুবিধা না থাকায় নদী পার হয়ে হাঁটা শুরু করতাম। আর সেই দূরত্ব কিছু কম ছিল না, প্রায় 30 মিনিট তো লাগতই। তবে মূল রাস্তা রেখে যেখান থেকে আমার নানাবাড়ির গ্রামের ইটের রাস্তাটা শুরু হয়েছে সেটা সোজা লম্বা একটা পথ। গ্রাম হলেও অন্য অজপাড়া গায়ের মতো এখন আর নেই, অর্থাৎ খুব বেশি মাঝঝাড় বন জঙ্গল আমরা দেখি না। তবে আম্মুর কাছে শুনেছি যে আগে ওখানে জঙ্গল ছিল, বেশ ভয়ও ছিল। ওই সোজা পথটি ধরে কোনো ডানে বামে না ঘুরলে 15-20 মিনিট হাঁটলে আমার নানা বাড়ি পৌঁছানো যায়। আমার মামা বাড়ির একদম পাশেই একটা কবরস্থান, ওটা পারিবারিক কবরস্থান। আমার মামাদের বংশীয় লোকজন যারা আশেপাশেই থাকেন তাদেরই পারিবারিক গোরস্থান ওটা, যা এখন কালের বিবর্তনে পরিত্যক্ত হলেও আগে ওখানে কবর দেয়া হতো। এখন সেই জায়গাটি একটা অব্যবহৃত পরিত্যক্ত জায়গা মাত্র। আমার মামা বাড়ির আর ওই কবরের মাঝখানে শুধুমাত্র একটি তার কাটার বেড়া সীমানা নির্ধারণের জন্য দাঁড়িয়ে আছে। আগে তাও ছিল না, এবং ওই কবরস্থানের পাশ দিয়েই আমার মামা বাড়ির ভেতরের মূল প্রবেশ পথ ছিল, কিন্তু এখন তা বদলেছে। যাই হোক, আজকের ঘটনা শুনেছি আমি আম্মুর মুখে। আমি জানি না কতটা গুছিয়ে বর্ণনা করতে পারছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
একদিন সন্ধ্যার ঘটনা। আমার নানা বাড়ির উঠানে একটা কেটে ফেলা গাছের গুড়ির ওপর সেদিন আমার এক খালামণি বসেছিলেন। ওই দিন ছিল হাটবার। উনি যখন বসেছিলেন তখন সময়টা মাগরিবের আজানের মুহূর্ত, হয়তো আজান দিচ্ছে বা দেবে কিছুক্ষণের মধ্যে, এইরকম একটা সময়। শীতকাল আসন্ন, তাই বেলা ছোট, কিছুটা অন্ধকার হয়ে এসেছে। উঠোনে বসে আমার খালামণি সব হাট শেষ করে ফেরা লোকদের আনাগোনা দেখছিলেন। কেউ ব্যাগ ভরে, কেউ ঝাঁকা ভরে বাজার নিয়ে ফিরছেন নিজের ঘরের দিকে, কেউ মাছ তো কেউ সবজি, কেউ বা এক বোতল তেল হাতে ঝুলিয়ে চলেছেন ঘরে। উনি ওখানে বসেই দেখছিলেন এক চাচা বয়সী লোক হাতে করে কোনো এক মাছ ঝুলিয়ে হেঁটে আসছেন। আমার নানা বাড়ির থেকে কিছুটা দূরেই ছিল একটা বিশাল হেলেঞ্চা গাছ। যখন ওই গাছটির কাছে ওই লোকটি এসে পৌঁছলেন তখন আমার খালা দেখলেন লোকটি তার হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে এবং কিছু বলতে বলতে আসছে। পেছনে যেন কাউকে বারবার তাড়া দিচ্ছে, সরাতে চাচ্ছে। কিন্তু আমার খালা তখনও বিষয়টি বুঝতে পারেননি, কিছু তেমন দেখতেও পাচ্ছিলেন না। হঠাৎ করেই লোকটা যখন বাড়ির কাছাকাছি চলে আসলো তখন আমার খালার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। তিনি দেখলেন এক অস্বাভাবিক লম্বা, শুকনো, ঠিক যেন একটা বাঁশের মতো সরু সাদা শাড়ি পরিহিত কোনো এক অবয়ব। তার অবয়ব কোনো সাধারণ নারীর মতোও নয়। তার না আছে চেহারা, না আছে দেহ, না আছে পা। যেন শূন্যে ভেসেই ওই বুড়ো চাচার পেছন পেছন আসছে এবং ওই চাচা যেন তার সাথে কিছু বলতে বলতে ছুটছেন। নানা বাড়ির ঠিক সামনে আসতেই খালামণি শুনলেন ওই বুড়ো লোকটি বলছে, চলে যা, চলে যা, আমি মাছ দেব না, আমার পিছু ছাড়। এই সব কিছু খেয়াল করতে করতে আমার খালা যেন এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। ঠিক যেন বুঝতে পারছেন না কি হচ্ছে বা উনি তখন কি করবেন। উনি খুব মনোযোগ দিয়ে বুড়ো লোকটি কি বলছে তা শুনতে ব্যস্ত ছিলেন। হঠাৎ সম্বিত ফিরে পেতেই উনি যা খেয়াল করলেন তা দেখলে যে কোনো দুর্বল চিত্তের মানুষ হয়তো জায়গায় জ্ঞান হারিয়ে ফেলতে পারে। উনি দেখলেন যে সেই সাদা শাড়ির অবয়বটি যেন মাছের লোভ বাদ দিয়ে হুট করে ঘাড় ঘুরিয়ে আমার খালার দিকে তাকালো। আমার খালা যে ভয়ঙ্কর অস্বাভাবিক ঘটনাটি দেখছেন তা বুঝতে পেরেই অবয়বটি খালার দিকে মাথা ঘোরালো। একটু আগে অবয়বটির কোনো শরীর মুখ ছিল না, খালা ভ্রম করেছিলেন। সেই ভুল যেন তার কয়েক মুহূর্তের মধ্যে ভেঙে গেল এবং খালা দেখলেন যে সাদা শাড়ির আড়ালে কালো কুঁচকুঁচে এক মুখ, আর সে মুখে না আছে চোখ, না আছে নাক, অথচ মুখের মধ্যে একগাল হাসি। সে হাসি যেন বলতে চাইছিল, এই তো দেখতে পেয়েছি তোকে, কোথায় পালাবে এবার। এবং অবয়বটি দ্রুত যেন আমার খালার দিকে এগিয়ে আসছিল। খালা আকাশ ভাঙা এক চিৎকার করে ঘরের দিকে দৌড় দিলেন এবং ঘরের সামনে গিয়ে জ্ঞান হারালেন। বলে রাখা ভালো, আমার খালা যেখানে ছিলেন ওটা বাহির উঠান, অর্থাৎ রাস্তার সাথে লাগোয়া, আর উনি সেই উঠান পেরিয়ে অন্তঃপুরের ঘরের সামনে উঠোনে এসে জ্ঞান হারিয়েছিলেন। সেখানে আমার নানি সহ আমার অন্য খালা মামারাও ছিল, যারা তখনও জানতেন না আমার খালা কি বিভৎস অভিজ্ঞতা নিয়ে অজ্ঞান হয়েছিলেন। তারপর খালামুনির জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর সব স্বাভাবিক। উনি সকলকে সব কিছু বিস্তারিতভাবে বলেন, তবে তার স্বাভাবিক কথাবার্তা বলতে বেশ খানিকটা সময় লাগে। ততক্ষণে আমার নানি আঁচ করতে পারেন যে মেয়ে তার খারাপ কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। সব কিছু শুনে কেউ খালার কথাকে তুচ্ছ করে উড়িয়ে দিতে পারল না, কারণ সকলে জানত গ্রামের ওই হেলঞ্চা গাছে কোনো এক পিশাচ বাস করত। মাঝে মাঝেই কিছু না কিছু ঘটতেই থাকতো। বহুবার বহুজন এরকম নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। কেউ বেঁচে ফিরেছিলেন, কেউ ফেরেননি, কেউ পাগল হয়ে গিয়েছিলেন, আর কেউ ভয় পেয়ে জ্বরে মরেছিলেন। স্বভাবতই উনি অনেক ভয় পেয়েছিলেন বলে উনার সেদিন রাতে ভীষণ জ্বর আসে। আর যে খালার সাথে ঘটনা ঘটেছিল তিনি তখন 15-16 বছরের, আর আমার মামারা আরও ছোট ছিল। বিধায় একমাত্র নানা ভাই ছাড়া বাড়িতে আর কোনো পুরুষ ছিল না। চাকরির সুবাদে আমার নানা একটু দেরি করে বাসায় ফিরতেন, তাই সেই মুহূর্তে হুজুর বা ডাক্তার ডাকার কেউ ছিল না। আর তখন রাত 9টা, মানে গ্রামে অনেক রাত। ওরকম সময় আমার নানা ভাই ফিরে সমস্ত ঘটনা শুনে তৎক্ষণাৎ গিয়ে একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। তিনি ঝাড়ফুঁক আর পানি পড়া দিয়ে যান। আরও বলেন যে কয়েকদিন যেন খালাকে ঘর থেকে বের হতে দেয়া না হয়। গ্রামের বাথরুম বাইরেই থাকতো, তাই বাথরুমে যাওয়ার সময় কেউ যেন তার সাথে যায়। এরপর খালা আস্তে আস্তে ঘটনার ঘোর কাটিয়ে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেন। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু আরও গড়ায় বহুদূর। খালা মাঝে মাঝে ঘুমের ভেতর বেশ কয়েকবার ওই অবয়ব
বাপটিকে স্বপ্ন দেখতেন প্রায়ই ওনার জ্বর বা অন্য কোনো অসুস্থতা লেগে থাকতো। তখন আমার নানি বাপের বাড়ির দিকের একজন বড় হুজুরের শরণাপন্ন হন। সেই হুজুর আমার খালাকে তাবিজ এবং কিছু তদবির দেন। উনি সেসব আমল করতে থাকেন ও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। কিন্তু ওনার মনের ভেতরের অজানা ভয়ে উনি প্রায়ই কুঁকড়ে থাকতেন। গ্রামের মেয়েরা সাধারণত একটু সাহসী হয়, অথচ সেদিনের সেই ঘটনা তাকে অনেক বেশি ভীতু করে একজন ভীতু মানুষে পরিণত করে। এবং 4-5 বছর পরে আমার খালার বিয়ে হয়ে যায় এবং উনি ওনার শ্বশুর বাড়ি চলে যান। এখন আমার খালা ভালো আছেন আর ওনার সাথে তেমন কোনো সমস্যা হয়নি পরবর্তীতে। এটা ওনার জীবনের একটা অন্যতম গা হিম করা অভিজ্ঞতা, যা কল্পনা করলে যে কেউ শিহরিত হতে বাধ্য। এই ছিল আমার ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার মামার বাড়িতে এরকম আরও অসংখ্য ঘটনা আছে। ঘটনাগুলো ছোট ছোট, কিন্তু সব একসাথে লিখতে গেলে হয়তো ভূত.com-এর একটা এপিসোডের সময় হয়ে যাবে। তাই গল্প সিলেক্ট হলে পরবর্তীতে আরও কিছু ঘটনা পাঠাবো। আর আমার ঘটনাটি সিলেক্টেড হলে অবশ্যই প্রচারের আগে আমাকে একটু জানাবেন, খুশি হব। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এরপরে তিনি তার নাম এবং ফোন নাম্বার দিয়েছেন, যে দুটো তিনি বলেছেন জানাতে চান না কাউকে, সুতরাং আমি আর জানালাম না। আশা করছি আপনারা ঘটনাটি পছন্দ করেছেন বা আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যেতে চাই এবং আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।